নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে হুগলি জেলার আগামী 30শে এপ্রিল যে নির্বাচন রয়েছে সেই নিয়ে আলোচনায় হাজির হয়েছে আপনাদের দরবারে NAMBCর তরফ থেকে। বিগত দিন অর্থাৎ গত 1 এপ্রিল আমরা একটি অনুষ্ঠান করেছিলাম যেখানে উপস্থিত ছিলেন হুগলি জেলার মাননীয় জেলা শাসক এবং সদর মহকুমা শাসক। আজ সেই একই উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করতে চলেছি, অর্থাৎ আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনাদেরকে জাগ্রত করার জন্য বা আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আজকের অনুষ্ঠান। এবং এই মুহূর্তে সত্যি কথা বলতে আমি সবচেয়ে সুরক্ষিত বলয়ে হয়তো বসে রয়েছি। আমার চারপাশে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন হুগলি জেলার মাননীয় জেলা শাসক শ্রীমতী মনমিত নন্দা মহাশয়া, তার পাশেই রয়েছেন ADM ডেভেলপমেন্ট শ্রী আবিদ হোসেন সাহেব, রয়েছেন আমার মা দিকে রয়েছেন যিনি হুগলি জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী সুনীল চৌধুরী মহাশয়, এবং তারপর রয়েছেন আর এক বিশেষ অতিথি ADM LR আয়েশা রানী মহাশয়া। এনাদের প্রত্যেককে আমাদের স্টুডিও আমরা স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান যে বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ আগামী লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের খুঁটিনাটি যাবতীয় তথ্য নিয়ে আজকে আলোচনা হবে। এবং এই অনুষ্ঠান সরাসরি আপনাদের কাছে যেমন পৌঁছচ্ছে, ঠিক তেমনি আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ফোনের মাধ্যমে। এই লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনারা সরাসরি ফোন করতে পারেন, যে নাম্বার রয়েছে 03326810683 এই নাম্বারে ফোন করে, এবং অবশ্যই রয়েছে টোল ফ্রি নাম্বার যা আপনাদের টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে আজকের যে প্রথম দফার নির্বাচন হয়ে গেছে তার পরিপ্রেক্ষিত ধরেই আমি একটা প্রশ্নে যাচ্ছি। তুফানগঞ্জ, শীতলকুচি, নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ থেকে আজকে বিভিন্ন ঘটনা, এবং তার পরিপ্রেক্ষিতে বিশেষ পর্যবেক্ষক সুবীর কুমার রাকেশ তিনি এসছেন। তিনি ওই জেলার জেলা শাসককে রিপোর্ট দিয়ে পাঠিয়েছেন। আমাদের নির্বাচন 30 তারিখ। আপনি কিরকম আবহাওয়া এক্সপেক্ট করছেন? এইরকমই না আরো শান্তিপূর্ণ? অবশ্যই আমি কামনা করছি কি সবটাই শান্তিপূর্ণ হবে। আর যেভাবে আমরা এখন এগোচ্ছি ইলেকশন প্রসেসে নিয়ে, আমাদের প্রিপারেশনটা যেরকম আছে, SP সাহেব আর আমরা অনেকবার কনফিডেন্স বিল্ডিং মেজার অলরেডি করে ফেলেছি। আমাদের দুজন আরো সাহেবও এখানে আপনাদের স্টুডিওর মধ্যে আছে। আবিদ সাহেব আরামবাগ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি পুরো কাজটা দেখছেন, আর আয়েশা ADM LR উনি রিটার্নিং অফিসার ফর শ্রীরামপুর। তো আমরা সবাই এখানে নিজের কাজটা ভালোভাবেই সেম প্রপার পেসে করছি, আর আই এম শিওর কি আমরা ইলেকশনের দিনের কোনো প্রবলেম ফেস করব না। আর এটাই আশা করি কি সুন্দরভাবে পিসফুল ফেয়ার ইলেকশন 30 এপ্রিলে হুগলি জেলায় দেখতে পারবে। অর্থাৎ প্রথম প্রশ্নেই কিন্তু ম্যাডাম আপনাদের অ্যাসিওর করেছেন, নিশ্চিন্ত করেছেন যে যতটা পারা যায় ততটা শান্তিপূর্ণ নির্বাচন আমরা পেতে চলেছি, হুগলি জেলার মানুষ পেতে চলেছেন, এবং তার জন্যই এনারা তৎপর রয়েছেন। এবং আমার ঠিক পাশে রয়েছেন আজকের আর এক অতিথি আমাদের SP সাহেব পুলিশ সুপার শ্রী সুনীল চৌধুরী মহাশয়। তার কাছ থেকে জানবো যে এই জেলায় স্পর্শকাতর বুথ অর্থাৎ উত্তেজনা প্রবণ বুথ বলে আপনারা কতগুলো বুথকে ডিটেক্ট করেছেন? সকলকে আমার নমস্কার। এই যে আপনি কথা বললেন স্পর্শকাতর বুথ, সেটা আমরা অলরেডি প্রসেসে আছি। আমাদের নিচু তলা থেকে যে ওসিরা আছে এবং বিডিওরা আছে, ওরা এই এক্সারসাইজটা করছে। খুব শীঘ্রই আমরা এটা কমপ্লিট করে দেব। যেহেতু এটা কনফিডেন্সিয়াল আমি এখানে বলতে পারবো না, কিন্তু আমাদের যা সুরক্ষা ব্যবস্থা থাকবে ওটা বুথেও থাকবে, বুথের বাইরেও থাকবে, যেটাতে মানুষ ফ্রি, ফেয়ার এবং পিসফুল ম্যানারে এই ভোট করতে পারে, সেটাই আমাদের কাম। অবশ্যই SP সাহেব যেমন জানালেন যে স্পর্শকাতর বুথ হয়তো কিছু থাকবে, কিন্তু তার ক্ষেত্রে তারা বেশি বেশি করে স্পর্শকাতর থাকবেন যাতে সেখানে কোনো রকম উত্তেজনা না ছড়ায়। অর্থাৎ SP সাহেব আপনাদেরকে অ্যাসিওর করছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে যে তারা সর্বোচ্চ ব্যবস্থা নিতে চলেছেন। এর সঙ্গে সঙ্গে আমাদের আরো দুই অতিথি রয়েছেন আবিদ সাহেব শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আরামবাগের যিনি রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন। ম্যাডাম জানাচ্ছেন আমাদেরকে, তার কাছ থেকে জানতে চাইবো যে আরামবাগে এই মুহূর্তে নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য আপনি কি ভোটার যারা তাদের কাছে কি আহ্বান জানাচ্ছেন? আরামবাগ পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে আমাদের 7টা বিধানসভা আছে।
তার মধ্যে 6টা আমাদের হুগলি জেলাতে এবং একটা পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে আছে। এই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 15,95,000 ভোটার, তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমরা এই মুহূর্তে আরামবাগে কোনো সেই রকম উত্তেজনা দেখতে পাইনি। আমি রিটার্নিং অফিসার হিসেবে আমার ডিএম ম্যাডাম এবং আমাদের এসপি সাহেবের সঙ্গে আমরা মহকুমা শাসক, জেলার এসডিপিও আরামবাগ এবং অন্যান্য আমরা সবাই কিন্তু আমরা অনেকবার ভিজিট করেছি বিভিন্ন গ্রামে, খানাকুল, গোঘাট এই এলাকায়, এবং লোকজনকে আশ্বাস দিয়েছি। এবং আজকে আমি রিটার্নিং অফিসার হিসেবে আমি আবার আশ্বাস দিচ্ছি যে আমরা ফ্রি ফেয়ার পিসফুল পোল 30 এপ্রিল অনুষ্ঠিত করতে পারবো। এবং সকল ভোটারকে আমি আহ্বান জানাই যে যারা নিজের বাড়ি থেকে 30 এপ্রিল সকাল 7টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে বুথে গিয়ে শান্তিপূর্ণভাবে নিজের ভোটদান করবেন। এবং বাকি কোনো রকম যদি সমস্যা হয় তাহলে আমাদের জেলার টোল ফ্রি নম্বর আছে, এরপরে বলা হবে। আগে যদি কোনো সমস্যা হয় সেই টোল ফ্রি নম্বরে আপনারা কমপ্লেন করতে পারেন এবং আমাদেরকেও করতে পারেন, লোকাল থানা, বিডিও সবাইকে করতে পারেন। কিন্তু আমি আশ্বাস দিচ্ছি এবং আশা করছি যে শান্তিপূর্ণ নির্বাচন আরামবাগ পার্লামেন্ট সিটে হবে। অর্থাৎ স্যার যেমন বললেন যে আরামবাগের মানুষ যারা এই মুহূর্তে টিভির সামনে রয়েছেন তারা শুনলেন যে আরামবাগে কিন্তু ফ্রি এবং ফেয়ার ইলেকশন সেটা নিশ্চিত করার জন্য প্রশাসন তৎপর রয়েছেন এবং তারা সর্বতোভাবে চেষ্টা করছেন যে সবচেয়ে ভালো একটা নির্বাচন কি করে আপনাদেরকে উপহার দেওয়া যায়। রয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসার ম্যাডাম আয়েশা রানী মহাশয়া, তার কাছেও জানবো যে শ্রীরামপুরের এই মুহূর্তে আপনারা কি কি স্টেপ নিচ্ছেন একটা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। শ্রীরামপুরের আমাদের হুগলি জেলার মধ্যে 5টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে আর 2টো অ্যাসেম্বলি আছে আমাদের হাওড়া জেলার মধ্যে। আমরা বারবার যেখান থেকে আমরা কমপ্লেইন পাচ্ছি এই জায়গাগুলো আমরা বারবার ভিজিট করছি, আমরা গ্রামের লোকের সঙ্গে কথা বলছি বারবার গিয়ে। এটার বাইরে আমাদের সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট আছেন শ্রীরামপুরের, সাব ডিভিশন পুলিশ অফিসার আছেন, ওদের সঙ্গে টিম গিয়ে গ্রামে গিয়ে যেখান থেকে কমপ্লেইন পাচ্ছি ওই জায়গাগুলো ভিজিট করে গ্রামের লোকের সঙ্গে আমরা কথা বলে ওদের কনফিডেন্সটা আমরা বাড়াচ্ছি। সঙ্গে বিডিও ওসিদের তরফ থেকেও কনফিডেন্স বিল্ডিং মেশারগুলো উইকলি বেসিসে হচ্ছে। আমরা অ্যাসিওর করছি 30 এপ্রিলে আমাদের জেলায় ভালোভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে। অবশ্যই ম্যাডামও জানালেন যারা শ্রীরামপুরের ভোটার এই মুহূর্তে টিভির পর্দায় রয়েছেন তাদেরকে অ্যাসিওর করলেন তিনি। দেখিনি প্রথম ফোন কার রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি একটু এসপি সাহেবের কাছে, হ্যাঁ বলুন। আমি একটু এসপি সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে বুথেতে আধা সামরিক বাহিনী থাকবে, সেইটা পাহারা দেবার জন্য আধা সামরিক বাহিনীর লোক থাকবে, কিন্তু বাইরেতে যে অংশের বিস্তৃতি এলাকাতে তখন আমাদের নিরাপত্তা থাকবে কি? অবশ্যই করে আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনি টিভিতে আপনার উত্তরটা শুনুন, টিভি স্ক্রিনের সাউন্ডটা বাড়িয়ে নিয়ে আপনার উত্তরটা শুনুন। আমরা দর্শকদের কাছে অনুরোধ করছি যে আপনারা যারা ফোন করছেন আপনাদের টিভি স্ক্রিনের যে সাউন্ডটা, টিভির যে সাউন্ডটা সেটাকে মিউট করে দিয়ে ফোন করবেন এবং ফোন যখন করা হয়ে যাবে তারপর টিভিতে সাউন্ড বাড়িয়ে দিয়ে আপনারা উত্তর শুনবেন। প্রশ্ন এসপি সাহেবের কাছে যে ভোট কেন্দ্রের ভেতর নিরাপত্তা বাহিনী রয়েছে, বাইরে নিরাপত্তা কতটা? নিশ্চয়ই বাইরেও যতটা ভিতরে নিরাপত্তা থাকবে বাইরেও থাকবে। আমাদের যে আধা সামরিক বাহিনী আছে সেটাও একটা বাইরে মোবাইল কিছু আমরা রাখবো। এই ছাড়া আমাদের সেক্টর আছে, পুলিশ সেক্টর যেটা আছে, প্রত্যেক 8-10 বুথের উপর একটা পুলিশ সেক্টর থাকে, ওই সেক্টরগুলো ঘুরবে এরিয়াতে। এই ছাড়া আমাদের আরটি মোবাইলগুলো থাকবে। এই ছাড়া ইন্সপেক্টরের আন্ডারে আমাদের যে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকে সেটা থাকবে। মানে ত্রিস্তরীয় একটা সুরক্ষা ব্যবস্থা বুথের বাইরেও থাকবে। আমরা আশ্বস্ত করতে চাই যারা বাইরেও যেরকম আপনারা বুথের ভিতরে বলছেন আধা সামরিক বাহিনী থাকবে, সেরকমই আমাদের বুথের বাইরেও পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। অর্থাৎ যিনি ফোন করেছিলেন অবশ্যই করে আপনার উত্তরটা নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন যে স্যার আপনাকে জানিয়েছেন যে বুথের ভেতরে যেমন কেন্দ্রীয় বাহিনী থাকছে বুথের বাইরেও একটা সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখছেন তারা।
এরপর আমি ম্যাডামের কাছে একটা প্রশ্নে যাচ্ছি। বিগত দিন ম্যাডাম বহুভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে গোটা ব্যবস্থাটা কিভাবে হতে চলেছে, তবুও আজকে আর একবার প্রশ্নটা করছি যে একদম টপ লেভেল থেকে বটম লেভেল অবধি কিভাবে গোটা প্রক্রিয়াটা প্রশাসনিক ব্যাপার মানে প্রশাসনের দিক থেকে আপনারা সাজিয়েছেন, অর্থাৎ আপনি থাকছেন, তার তলায় কারা রয়েছে, কিভাবে টোটাল প্রসিডিওরটাকে আপনারা সাজাচ্ছেন, যদি যতটা আমাদেরকে জানানো যায়। আচ্ছা, আমরা একটা কল রয়েছে, আমরা জেনে নিই আগে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আমার জেঠু খুব অসুস্থ, মানে উনি একা নিজে হাঁটতে পারেন না, তো আমি যদি নিয়ে যাই ওনাকে, আমি কি ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে ঢুকতে পারবো ওনার সাথে? আচ্ছা, উনি হাঁটতে পারেন না, এছাড়া ওনার কি মানে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা রয়েছে? অর্থাৎ না, উনি হাঁটতে পারেন না বলতে হাঁটতে পারেন, কিন্তু নিজে একা গিয়ে যে ভোট দিয়ে আমরা যেটা করি সেটা উনি পারবেন না। আমি যদি ওনাকে ধরে নিয়ে যাই তাহলে কি আমি ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে যেতে পারবো ওনার সাথে? স্যার উত্তর দিচ্ছেন, একটু শুনে নিন আপনি টিভি স্ক্রিনে। ঠিক আছে। এই ব্যাপারে আমি বলতে চাই যে এটা একটা আইনি প্রক্রিয়া, একটা আইনি ব্যবস্থা আছে যে একজন কম্প্যানিয়ন একজন ভোটারকে সঙ্গে যেতে পারেন, কিন্তু তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। কম্প্যানিয়ন তিনি সঙ্গে যাবেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সবাই সকল ভোটারকেই বলি, যারা এই ধরনের ভোটার যারা কম্প্যানিয়নকে ইউজ করবেন বা কম্প্যানিয়ন সঙ্গে যাবেন, একজন কম্প্যানিয়ন কিন্তু একটা ভোটার সঙ্গেই যেতে পারে। এই নয় যে একটা কম্প্যানিয়ন বারবার বিভিন্ন ভোটারের সঙ্গে যাবে, এটা এলাউড নেই। কিন্তু একজন কম্প্যানিয়ন একজন ভোটারের সঙ্গে যেতে পারেন যদি সেই ভোটার সেইভাবে শারীরিকভাবে যদি সক্ষম না হন, বয়স্ক যদি থাকেন বা রোগ টোগ কিছু থাকে, সেইটা উনি যেতে পারেন। আর ওনার বয়স, যিনি কম্প্যানিয়ন হচ্ছেন তার বয়স 18 বছরের উপরে হতে হবে। কোনো বাচ্চা 18 বছরের কম সঙ্গে কিন্তু যেতে পারবেন। ওইখানে একটা ফর্ম ফিল আপ করতে হয় প্রিসাইডিং অফিসারের সঙ্গে কাছে গিয়ে, এবং প্রভিশন আছে ইসিআই গাইডলাইনে প্রভিশন আছে সেটা। অবশ্যই যিনি প্রশ্ন, হ্যাঁ ম্যাডাম অ্যাড করছেন, উনি জানাচ্ছেন। এছাড়া আমি একটু আরো অ্যাড করতে চাইছি, আপনার মতো অনেক এরকম ওল্ড ইনফার্ম বা এরকম হ্যান্ডিক্যাপ ভোটারও থাকতে পারে হুগলি জেলাতে। তার মধ্যে আমাদের প্রত্যেক ভোটের মধ্যে উই আর এনশোরিং কি ওরা কোনো র্যাম্প বা একটা সাধন হিসাবে ওখানে থাকবে, সো দ্যাট দে আর ফেসিং নো ডিফিকাল্টিজ ইন কামিং ইনটু দ্য পোলিং স্টেশন। মানে যেখানে আমরা র্যাম্প করতে পারি, র্যাম্প অবশ্যই থাকবে না। আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সও থাকবে যারা হ্যান্ডিক্যাপ বা ডিসেবল লোককে তুলে ভোটিং কিউয়ে রাখবেন, আর ওখানে বসার জন্য জায়গাও থাকবে। আর আমরা প্রিসাইডিং অফিসারকে যথেষ্ট ট্রেনিং দিয়েছি কি ওরা এই ধরনের ভোটার্সকে খুব শীঘ্রই ভোটিং জন্য ভিতরে আনতে পারবে। অর্থাৎ ম্যাডাম যেমন জানালেন যে প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন তাদেরকে ব্যাপারটা জানানো রয়েছে, তারা মানবিকতার সঙ্গেই ব্যাপারটা হ্যান্ডেল করবেন। আর একটি কল রয়েছে আমাদের কাছে, কে বলছেন? নমস্কার, বলুন। আমি সিঙ্গুর থেকে বলছিলাম। একটু জোরে বলুন। হ্যাঁ, আমি সিঙ্গুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার ভোটার কার্ড হারিয়ে গেছে, তাহলে কি আমি ভোট দিতে পারবো না? আচ্ছা ম্যাডাম উত্তর দিচ্ছেন। আচ্ছা, আপনার উত্তরটা আপনি শুনুন। আপনার ভোটার কার্ড যদি না থাকলে আমরা বুথ লেভেল অফিসারের মাধ্যমে আমরা ফটো ভোটার স্লিপটা ডিস্ট্রিবিউট করছি। আপনি ভোটার স্লিপটা নিয়ে আসতে পারেন। এটা ছাড়া আলাদা অনেকটা আমাদের ডকুমেন্টস আছে। আপনার যদি আধার কার্ড থাকলে আধার কার্ড নিয়ে আসতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার ছবি থাকলে ওই ব্যাংক অ্যাকাউন্টের বই নিয়ে আসতে পারবেন। এইরকম অনেকটা ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্ট গুলো নিয়ে আপনি অবশ্যই ভোট দিতে পারবেন। আমি কয়েকটা গাইডলাইনের মধ্যে কয়েকটা ডকুমেন্ট বলছি, আমি আপনার জন্য নেই, যারা এরকম যদি আরো আমাদের ইলেক্টর থাকলে সবার জন্য আমি বলছি। পাসপোর্টের কপি, ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস আইডেন্টিটি কার্ড বাই সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট or any government PSU, passbook with photograph issued by bank or post office, PAN card, Aadhaar card, smart card issued by NPR, NREGS এর জব কার্ড, 100 দিনের যদি জব কার্ড যদি হলে ওই জব কার্ডটা নিয়ে আসতে পারবেন। হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড আছে, পেনশন ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ, আর আমাদের যে বিএলওরা যে ডিস্ট্রিবিউট করছে অথেন্টিকেটেড ফটো ভোটার স্লিপ নিয়ে আপনারা অবশ্যই ভোট দিতে পারবেন। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর আপনি নিশ্চয়ই পেয়েছেন যে আপনার ভোটার কার্ড না থাকা সত্ত্বেও আপনি কি কি ডকুমেন্ট সেখানে দেখাতে যদি প্রডিউস করতে পারেন আপনার ভোটিং প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না। এই যে তালিকাটা আমরা আবারও হয়তো অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে সকলের জন্য জানিয়ে দেবো আর একবার, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়।
আমি ম্যাডামের কাছে যাচ্ছি। ম্যাডাম, যে কথাটা আমি একটু আগে ম্যাডামকে প্রশ্ন করছিলাম যে যে গোটা প্রসিডিওরটাকে আরেকবার যদি খুব সংক্ষেপে আপনি বলে দেন মানুষকে আশ্বস্ত করার জন্য। আমার পুরো টিম, ইলেকশন টিম, আমার পুরো গভর্নমেন্ট মেশিনারি, বোথ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অনেক দিন ধরে এটাই চেষ্টা করছে কি আমরা আগামী 30 এপ্রিলে একটা পিসফুল অ্যান্ড ফেয়ার আর খুব সুন্দর শান্তি বাতাবরণে আপনাদের সামনে এই ভোটটা আমরা রাখতে পারবো। এই জন্য আমরা প্রচুর প্রিপারেশন নিয়েছি আর আপনাকে এসপি সাহেবও এখানে আশ্বাসন দিয়েছেন কি আপনারা একদম কোনো ফিয়ার বা ইন্টিমেশনের কোনো দরকারই নেই, এই ধরনের বিচারটা রাখবেনও না। এখানে প্রচুর সিএপিএফ, স্টেট আর্ম পুলিশ ফোর্স থাকবে। এর ছাড়াও আমরা বিভিন্ন পোলিং স্টেশনে কিছু ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি, মানে এটা ইলেকশন কমিশনার গাইডলাইন দিয়ে একটা ওয়েব বেস সিস্টেম আছে যেখানে একটা ভিডিওগ্রাফার ল্যাপটপ নিয়ে আর ওর সঙ্গে একটা ক্যামেরাও থাকবে, ওটা একদম সরাসরি ডাইরেক্ট ওয়েবকাস্টিংটা হবে টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড টু দ্য সিইও অফিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এছাড়া একটা মোবাইল ভ্যান হিসাবে বা মোবাইল ভেহিকলও ঘুরবে বিভিন্ন পঞ্চায়েত আর রুরাল আর আরবান এলাকার মধ্যে। এই মোবাইল ভেহিকলের মধ্যেও মাউন্টেড হবে একটা ভিডিওগ্রাফি ক্যামেরা, আর এটাও এই ক্যামেরা অনুযায়ী আমরা বিভিন্ন ছবিটা দেখতে পারবো। আর যেখানে আমাদের মনে হবে কি কিছু গন্ডগোল হতে যাচ্ছে বা হচ্ছে, ওখানে আমরা কিউআরটি বা পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন বা একটা ফ্লাইং স্কোয়াড পৌঁছে যাবে। তো আপনারা এই জিনিসটা মনে সবসময় রাখবেন কি কোনো প্রবলেম হবে না ভোটের দিনের মধ্যে। ধন্যবাদ ম্যাডামকে আবারও আমাদের আশ্বস্ত করার জন্য। দেখি ফোন কলে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি আরামবাগ থেকে বলছিলাম। একটু জোরে বলুন। হ্যালো। হ্যাঁ, একটু জোরে বলুন। আরামবাগ থেকে বলছিলাম। একটু জোরে বলুন। হ্যালো। হ্যাঁ, আপনার প্রশ্নটা একটু জোরে বলুন আপনি। হ্যাঁ, আরামবাগ থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম আমি গত 9 তারিখে আমি বুথে ফর্ম 6 জমা দিয়েছিলাম নাম তোলার জন্য। আচ্ছা। কিন্তু এখনো পর্যন্ত ভোটার কার্ড পাইনি। তো আমার ভোট দিতে পারবো কিনা বা ভোটার লিস্টে নাম উঠলো কিনা কিছু। অর্থাৎ প্রশ্নটা বোধহয় আপনি অনুষ্ঠানটা শুনলে নিশ্চয়ই জানতে পারতেন, আগে একটু আমরা আলোচনা করেছি। আমরা তবু আর একবার এই প্রসঙ্গে আলোচনা করছি। আপনি টিভি স্ক্রিনের আপনাদের সাউন্ডটা বাড়িয়ে নিয়ে আপনি উত্তরটা শুনুন। ম্যাডাম উত্তর দিচ্ছেন আপনাকে। আমি যেটা শুনেছি কি আপনি গত 9 মার্চে বা 9 এপ্রিলে যারা যারা ফর্ম 6টা ভরে জমা দিয়েছেন ওরা অবশ্যই নিজের ভোটার কার্ড, ইফ এভরিথিং ইজ ফাইন, নিজের ভোটার কার্ডটা খুব শীঘ্রই বিএলও মাধ্যমে আপনার যে বুথ লেভেল অফিসার থাকবে তার মাধ্যমে কিছু 2-4 দিনের মধ্যে আপনি নিজের ভোটার কার্ডটা পেয়ে যাবেন। অবশ্যই আপনি ভোটার কার্ড আপনার পেয়ে যাবেন, এই বিষয়ে মাননীয় জেলা শাসক আপনাকে আশ্বস্ত করলেন। এবং এই সরাসরি অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে ফোন করে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের যাবতীয় যা প্রশ্ন রয়েছে তা আমাদের এই অতিথিদের সামনে তুলে ধরতে পারেন। অবশ্যই কিন্তু নির্বাচন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটির উত্তর আপনারা পাবেন। এরপরে আমি এসপি সাহেবের কাছে যাব একটি বিশেষ প্রশ্ন নিয়ে, যেটা নিয়ে হয়তো অনেকেরই মনে প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত প্রশ্ন সকলের মনে। কত কেন্দ্রীয় বাহিনী আসছে, কিভাবে তার বিন্যাস থাকছে, সেই সংক্রান্ত তথ্য যদি জানানো যায় আমাদের একটু জানান স্যার। আজকের অনুষ্ঠানে আমি এতই বলতে পারি, আমরা সাফিসিয়েন্ট কেন্দ্রীয় বাহিনী পাচ্ছি, যেটা কি আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং আমাদের সিইও ওয়েস্ট বেঙ্গল অফিস যেটা ঠিক করেছে। এবং এই কেন্দ্রীয় বাহিনীকে আমরা যথেষ্টভাবে, যেহেতু আমাদের জেলায় 3টা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আছে, ওর মধ্যে আমরা বিভাজন করে দেব, অলমোস্ট সমানভাবে আমরা বিভাজন রাখবো এবং এটাই এশিওর করতে পারি সাফিসিয়েন্ট প্যারামিলিটারি ফোর্স আমাদের থাকবে। অর্থাৎ এসপি সাহেব আমাদেরকে সাফিসিয়েন্টলি আশ্বস্ত করেছেন যে সাফিসিয়েন্ট কেন্দ্রীয় বাহিনী আসছে এবং তারা খুব যথার্থভাবে তার বিন্যাস রাখবেন যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা যতটা জানি যে ম্যাডাম আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার, তার কাছে সেই সংক্রান্ত প্রশ্নে যাব। একটা ফোন রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, যিনি ফোন লাইনে রয়েছেন একটু উত্তর দেবেন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ম্যাডামের কাছে যাচ্ছি। হুগলি জেলায় মনোনয়ন সংখ্যা অর্থাৎ প্রার্থীর সংখ্যা কত? 9 candidates for Hooghly parliamentary constituency.
অর্থাৎ হুগলি লোকসভা কেন্দ্রের যে 9 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা হুগলি কেন্দ্রের মানুষ, তারা জেনে রাখুন যে 9 জন প্রার্থী আপনাদের জন্য এখানে রয়েছেন, যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে, এবং ভোটিং মেশিনে সেই 9 জনের সঙ্গে সঙ্গে নোটা অর্থাৎ 10খানা অপশন আপনারা পেতে চলেছেন। ফোন লাইনে কে রয়েছেন একটু দেখে নিন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, একটু আপনার সেটের সাউন্ডটাকে মিউট করে দিন, দিয়ে আপনি কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, টিভি সেটের সাউন্ডটাকে মিউট করে দিয়ে আপনি কথা বলুন। হ্যাঁ বলুন, কোত্থেকে বলছেন? হ্যাঁ বলছি যে আমি ব্যান্ডেল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি যে আমার মা তো অসুস্থ। আচ্ছা। হ্যাঁ, তা মাকে নিয়ে যদি সঙ্গে একজন যেতে পারবে তো? একটু নার্ভের প্রবলেম আছে। নার্ভের প্রবলেম রয়েছে ওনার, অবশ্যই আমরা এই বিষয়ে কিছুক্ষণ আগে আলোচনা করেছি। আপনি টিভি সেটের সাউন্ডটাকে বাড়িয়ে দিয়ে একটু শুনুন। কিছুক্ষণ আগে আবিদ সাহেব আপনাদেরকে জানিয়েছেন যে এই বিষয়ে কি কি করণীয় রয়েছে। তো আমি রিকোয়েস্ট করবো ম্যাডামকে আর একবার যদি একটুখানি বলে দেওয়া যায় যে ওনার মা খুব অসুস্থ, কি করতে পারেন উনি। অবশ্য 18 বয়সের বেশি যারা একজন ওনার সঙ্গে অ্যাকম্পানি করতে পারবেন। আপনার পোলিং স্টেশনে একটা ফর্ম পেয়ে যাবেন, এই ফর্মটা ফিল আপ করে ওনার সঙ্গে যেতে পারবেন। কিন্তু যে যাচ্ছে সঙ্গে ও বারবার যাচ্ছে না, ও শুধু একমাত্র ভোটারের সঙ্গে এইভাবে যেতে পারবে। এই জন্য আপনি অবশ্যই আপনার মাকে নিয়ে ভোট দিতে পারবেন। এবং যেমনটা ম্যাডাম জানালেন যে আপনি সেই দিন ভোটের দিন প্রিসাইডিং অফিসার যিনি ওই বুথে থাকছেন তার সাথে গিয়ে যোগাযোগ করুন এবং প্রসিডিওর অনুযায়ী যা যা করণীয় তিনি আপনাকে জানাবেন বা ম্যাডামও আপনাকে জানালেন যে আপনি যেতে পারেন। অবশ্যই ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা এরপর স্যারের কাছে যাচ্ছি, আবিদ স্যারের কাছে একটু যাই যে আরামবাগ কেন্দ্র, এখানে মনোনয়ন সংখ্যা কত এবং কতজন প্রার্থী রয়েছেন? আরামবাগ পার্লামেন্ট সিটে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 4টে রেকগনাইজ দলের আছেন এবং একজন রেজিস্টার্ড পার্টি বলতে পারি, নির্দলের মতন সেরকম আছে। টোটাল 5 জন কন্টেস্ট করবে 30 এপ্রিল। এবং আরামবাগের ক্ষেত্রে একটি খবরের কাগজের ইনস্ট্যান্স দিয়ে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করছি যে কোনো একজন প্রার্থী তপশিলি জাতিভুক্ত নয়, এই ধরনের কোনো অভিযোগ কি আপনি পেয়েছেন? নমিনেশন একটা হচ্ছে আইনি প্রক্রিয়া, সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন যা রয়েছে সেটা তো আছেই। তার সাথে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 সালের একটা আইন আছে, সেখানে পুরো প্রক্রিয়াটা বলে দেওয়া আছে যে কিভাবে একটা নমিনেশন নিতে হয়, কিভাবে নমিনেশনটা স্ক্রুটিনি করতে হয়, কিভাবে ক্যান্ডিডেট ফাইনালাইজ করতে হয়। যা করা হয়েছে পুরো কাগজপত্র দেখে এবং সেই প্রক্রিয়াটা পুরোটা ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে আইনের যে ব্যাখ্যা রয়েছে আরপি অ্যাক্ট 1951 সালের বা কন্ডাক্ট অফ ইলেকশন রুলস 1961 সালের, সে অনুযায়ী করা হয়েছে। পেপারে কি লিখেছে সে ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না এখানে, কিন্তু যা প্রসেসটা পুরোটা হয়েছে, ক্যান্ডিডেট ফাইনালাইজ হয়েছে, পুরো আইনি প্রক্রিয়া এবং আইনটা মেনেই। দেখি ফোন লাইনে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে হ্যালো। হ্যাঁ বলুন। আপনারা মিউট করে দিন দয়া করে, যারা ফোন করছেন সাউন্ডটাকে ফোন করুন। সেক্ষেত্রে হয়তো আপনি নিজের কথাটা যেভাবে ফোনে বলেন সেভাবেই শুনতে পাবেন এবং কমিউনিকেট করতে পারবেন। যদি টিভির সাউন্ডটা বাড়ানো থাকে সেক্ষেত্রে এই ধরনের যান্ত্রিক ত্রুটি যেটা হয় সেটা হওয়াটাই স্বাভাবিক। তো আমরা আরেকবার ফোন কল রয়েছে, দেখি কে বলছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। বলছি যে আমার মেয়ের ভোটার কার্ড তুলেছিল, ভোটার কার্ডের 7 তারিখে এসডি অফিসে গেছিলাম, ভোটার কার্ডটা জমা দিয়েছি, কিন্তু ভোটার কার্ডটা এখনো আসেনি। আপনার ভোটার কার্ড এখনো আসেনি? না, ভোটার কার্ডটা এখনো আসেনি, তো ভোট দিতে পারবে কিনা সেটা। হ্যাঁ, কোথা থেকে বলছেন একটু জানাবেন? হ্যাঁ, আমি পিকতলা থেকে। চুচুড়া থেকে। আচ্ছা, হুগলি লোকসভা কেন্দ্রের এটা একটা ঘটনা। আপনি টিভি স্ক্রিনে আপনার উত্তরটা শুনুন।
কিছুক্ষণ আগেই ম্যাডাম জানিয়েছেন যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে 4-5 দিনের মধ্যেই আপনারা ভোটার কার্ড পেতে চলেছেন, তবুও উনি জানতে চাইছেন। আমরা বুথ লেভেল অফিসারের মাধ্যমে, যেটা যারা নতুন ভোটার হয়েছে তাদের মাধ্যমে বিএলও ওনাদের কাছে ওনার নতুন এপিক কার্ডটা দিয়ে দেবে। এই সংখ্যাতে আমি আরেকটা জিনিস বলতে চাইছি কি, যেটা বুথ লেভেল অফিসার আছে আজকে থেকে, দ্যাট মিনস 17 এপ্রিল থেকে 20 এপ্রিল, তো 20 এপ্রিল অবধি ওরা একটা ভোটার স্লিপটা, ফটো স্লিপটা বিলি করতে যাবে বিভিন্ন ঘরে, মানে যে বুথে উনি বুথ লেভেল অফিসার আছে ওই জায়গায় যে ঘরগুলো ওনার ডাইরেকশনে পড়ে, পুরো ভোটার আইডেন্টিফিকেশন স্লিপটা যেটা অথেন্টিকেটেড হবে বাই দ্য ইলেকটোরাল রোল অফিসার, আর উনি নিজে বিএলও ওর সই করে ইন অরিজিনাল ওটা বিলি করার প্রস্তুতিটা আরম্ভ হয়ে গেছে আজকে থেকে। সো ওই প্রসেসের মধ্যে আপনারা নতুন যারা এপিক কার্ড পাবেন ও বিএলও সাইডই আপনাদের কাছে আপনার হাতে পৌঁছে দেবে। ধন্যবাদ ম্যাডামকে। একই প্রশ্ন হয়তো দর্শকরা করছেন, তিনি কিন্তু উত্তর দিয়ে যাচ্ছেন। আমি দেখে নিই পরের পালার কে রয়েছেন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, বলছিলাম যে আমার ছেলের বয়স 18 বছর প্লাস, ঠিক আছে? আচ্ছা। এই মুহূর্তে আমার ছেলে কোর্টে ব্যবস্থা করেছিল, পুলিশের কোর্টে আর কি ব্যবস্থা করার পর আমার ছেলে এখন পর্যন্ত কোনো পায়নি আর কি, মানে ভোটার আইডি কার্ড পায়নি। তা আমার ছেলে প্যান কার্ড আছে, প্যান কার্ডে কি আমার ছেলে ভোট দিতে পারবে? হ্যালো। আচ্ছা, আমরা ম্যাডামের কাছ থেকে উত্তরটা আপনি শুনেনি, আপনি টিভি স্ক্রিনের আপনাদের যে সাউন্ডটা রয়েছে সেটা বাড়িয়ে দিন, সেখানে উত্তরটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ মানুষের প্রশ্ন কিন্তু অনেক রয়েছে, তার মধ্যে কিছু যোগাযোগ হয়তো একই রয়েছে, এবং এই ক্ষেত্রে যে উত্তরটা যথাযথ হতে চলেছে সেটা ম্যাডাম একটু জানিয়ে দিচ্ছেন। আপনার প্রশ্ন থেকে যেটা আমি বুঝেছি, আপনার ছেলে বয়স হয়ে গেছে 18 বছর, কিন্তু এখনো আপনি এপিক কার্ডটা তুলতে পেলেন না, বা বোধহয় আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু এখন অবধি আপনি এপিক পেলেন না। তো আমি জানি না কি ওর নামটা অলরেডি ইলেকটোরাল রোলে আছে কিনা, যেটা আমি বুঝি if he has applied before the 9th of April সব কোয়ালিফিকেশনটা থাকবে, তো অবশ্যই উনি এপিক কার্ডটা এই 3-4 দিনের মধ্যে পেয়ে যাবেন। বাট ইফ there is something that is missing, বা এর পরেও 18 বছর হয়েছে আর যার নাম ইলেকটোরাল রোলে, যেটা আমরা অলরেডি পাবলিশ করে ফেলেছি যার কোয়ালিফাইং ডেট আছে 6 জানুয়ারি 2014, আর পরে যার সাপ্লিমেন্টও বেরিয়েছে, তার মধ্যে তার নাম থাকবে না, তো এই ইলেকশনের মধ্যে ও বোধহয় ভোট করতে পারবে না। অর্থাৎ যিনি প্রশ্ন করেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইলেকটোরাল রোল যেটা, অর্থাৎ ভোটার লিস্ট আমরা যেটাকে খুব সহজ কথায় বলে থাকি, সেখানে কিন্তু নাম থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নাম না থাকলে এবং তার মধ্যেও যদি ভোটার কার্ড না পায়, সেই সংক্রান্ত প্রসিডিওরের জন্য হয়তো ভোটিং প্রসেসটা এবারের জন্য আটকে যেতে পারে। তো আমরা ম্যাডামের কাছে এরপরে যাচ্ছি একটু শ্রীরামপুর প্রসঙ্গে। শ্রীরামপুরের মনোনয়ন সংখ্যা কিরকম, কতজন প্রার্থী রয়েছেন সেখানে? শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটিউশনে আমি 10টা ক্যান্ডিডেট হয়েছে, ওর মধ্যে 4টে রেকগনাইজড রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে, ন্যাশনাল অ্যান্ড স্টেট। এটা ছাড়াও 3টে রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি থেকে ক্যান্ডিডেটস আছে, আর 3টে নির্দল প্রার্থীরাও রয়েছে। অর্থাৎ মোট 10 জন প্রার্থীরা রয়েছে। দেখি ফোন লাইনে কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন। হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন আপনি। আমার প্রশ্ন হচ্ছে, আমি এবছর প্রথম ভোট দিচ্ছি লোকসভা ইলেকশনে, তো ইভিএম মেশিনের ব্যাপারটা কি, মানে এইটাতে ভোটটা কি করে আমরা দেবো? আচ্ছা আচ্ছা, মানে ইভিএম সম্পর্কে আপনার সেই অর্থে কোনো ধারণা সেই অর্থে নেই? না, নেই। সেই সংক্রান্ত যে বিশদ বিবরণ, তার হয়তো সবটা আমরা এখান থেকে কতটা জানাতে পারবো সেটা আমরা দেখছি, এবং সেক্ষেত্রে যতটা উত্তর আপনার আজকে পাওয়ার আপনারা পেয়ে যাবেন অবশ্যই করে। এবং প্রথম ভোট যখন কেউ দেয়, আমি নিজেও দিয়েছি, ভোট কেন্দ্রে গেলেই একটা এক্সপিরিয়েন্স নিজে থেকেই গ্রো করে। তো দেখা যাক ম্যাডাম আপনার উত্তর দিচ্ছেন, আপনি টিভি সেটে আপনার উত্তরটা শুনে নিন। সব থেকে আগে কংগ্রাচুলেশন, আপনি একটা নতুন ভোটার হিসাবে প্রথমবার এই ইলেকশনে নিজের ডেমোক্রেটিক রাইটটা এক্সারসাইজ করবে, খুব ভালো। আর নিজের মতো আরো যারা আপনাদের বন্ধু আছে যারা 18 বছর হয়ে এপিক কার্ড করে নিয়েছে, তাদেরকেও অবশ্যই মোটিভেট করবেন যে নিজের মূল্যবান ভোটটা 30 এপ্রিলে অবশ্যই দিতে আসবে নিজের ভোট কেন্দ্রের মধ্যে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা আজকেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে ফ্ল্যাগ করেছি। এই প্রোগ্রামের মধ্যে আপনি থ্রু ভেরিয়াস মিডিয়ামস অফ সং, ফোক প্লাস ফ্লেক্স আর ব্যানার, আর এই মাধ্যমে আপনারা জানতে পারবেন কি একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মিডিয়ামে আপনারা কিরকম ভোটটা কাস্ট করতে পারেন। এছাড়া প্রিসাইডিং অফিসার একটা ডামি ইভিএম মডেল হিসাবে বিভিন্ন পোলিং স্টেশনেও থাকবে। যখন আপনি ভোট দিতে আসবেন, and if you ask this question কি আমি ভোট কিরকম দেব, আমি কি বাটন টিপবো, আপনি প্রিসাইডিং অফিসারকে এই প্রশ্নটা করতে পারেন। উনি আপনাকে একটা ডামি ইভিএম মডেল হিসাবে দেখিয়ে আপনাকে বুঝিয়ে দেবেন কি আপনি এই বাটনটা টিপতে হবে against whichever candidate is of your choice, আর এখানে একটা লাইটটা জ্বলবে so that you will know কি আপনি ঠিক বাটনটা প্রেস করেছেন। there will be no problem। এই ছাড়া আমরা বিভিন্ন ইভিএম মেশিনটা গ্রাম অঞ্চলে আর মিউনিসিপ্যালিটি এলাকায় নিজের টিমের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি। আপনারা ওখানে এসে ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল দ্য মেশিন, আর আপনারা ওখানে দেখতে পারবেন মেশিনটা, বিভিন্ন বাটনসকে বুঝতে পারবেন। আমাদের টিম বিভিন্ন জায়গায় যাচ্ছে ফ্রম টুডে অনওয়ার্ড ফর কন্টিনিউইং 2 weeks, আর আপনারা অবশ্যই ওখানে টেক দিস অপরচুনিটি, কাম and see the EVM machine on your own, and it is a extremely simple machine, কোনো প্রবলেম হবে না। I am sure আপনারা নিজের ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ your democratic right আপনারা খুব ভালোভাবে সুন্দরভাবে এনজয় করবেন। অর্থাৎ ম্যাডাম যেমন জানালেন যে গোটা জেলা জুড়েই একটা প্রসেস চলবে সকলকে অবগত করার জন্য ইভিএম মেশিন সম্বন্ধে। এছাড়াও আপনি যখন ভোট দিতে যাচ্ছেন সেই বুথে গিয়ে আপনি প্রিসাইডিং অফিসারের কাছে জানতে চাইতে পারেন যে কিভাবে আপনি ভোটটা কাস্ট করবেন। আমি পরের কলে যাচ্ছি। নমস্কার, কে রয়েছেন? কোন কল? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি একটা কোম্পানি থেকে বলছি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি প্রিসাইডিং অফিসার পোস্টের চাপদানি। হ্যাঁ, সেটা আমার পক্ষে এখানে যাওয়া, মানে আমার কোনো প্রবলেম আছে, আমি কোনো ছাড় চাইনি, কিন্তু আমার নিজের গাড়ি নিয়ে যাওয়া কি সম্ভব? কারণ আমার 1 কেজি ভোটও ক্যারি করা নিষেধ আছে আমার। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনি কল্যাণীর মানুষ, আপনার রয়েছে চাপদানি। হ্যাঁ, আমার পোস্টিং রাইট স্টেশন। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। স্যার উত্তর দেবেন আপনার প্রশ্নে। আপনি টিভি সেটে একটু উত্তরটা শুনে নিন। প্রথমে আপনার মতন একজন প্রিসাইডিং অফিসারকে আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে, যে আপনার কোমরে ব্যথা আছে, একটা অসুখ আছে, তা সত্ত্বেও আপনি ডিউটিতে যেতে চান, এর জন্য খুবই ধন্যবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে। আপনার যে প্রশ্ন ছিল যে আপনি নিজের গাড়ি নিয়ে যেতে পারেন কি পারেন না, আপনি আপনার নিজের গাড়ি অবশ্যই নিয়ে যেতে পারেন। আপনার গাড়ি নিয়ে আমরা একটা ব্যবস্থা করে থাকি, কিন্তু কেউ নিজের গাড়ি নিয়ে আপনার যেখানে আপনার সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি দেখেন, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেখবেন আপনাকে বলে দেওয়া হয়েছে যে 29 তারিখ সকাল 8টার সময় আপনি কোথায় যাবেন, ওইখানে আপনি নিজের গাড়ি নিয়ে যেতে পারেন, কোনো বাধা কিছু নেই। আপনি অবশ্যই নিয়ে যেতে পারেন, আপনার সঙ্গে আপনার ড্রাইভার, আপনার বাড়ির লোক সবাই যেতে পারে, কোনো বাধা কিছু নেই। আপনি তারপর একজন যা জিনিসপত্র নেওয়ার সেই কাউন্টার থেকে সব নিলেন, এরপরে আপনাকে পুরো পার্টির সঙ্গে যেতে হয়। পুরো পার্টি বলতে আপনি প্রিসাইডিং অফিসার, আপনার সঙ্গে আপনার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, ক্যামেরাম্যান থাকলে ক্যামেরাম্যান, মাইক্রো অবজারভার থাকলে মাইক্রো অবজারভার, এই টিমটাকে আমরা আমাদের গাড়িতে নিয়ে যাই। যদি আপনার সঙ্গে আপনার টিমের সঙ্গে সেকেন্ড ট্রেনিং এর দিন, যেটা আমাদের জেলায় 22-23-24 হচ্ছে, সেই সেকেন্ড ট্রেনিং আপনার অন্যান্য টিম মেম্বার সঙ্গে আপনার দেখা হবে। আপনি যদি বোঝাপড়া থাকে আপনার সঙ্গে, নিশ্চয়ই থাকবে। ফার্স্ট পোলিংকে আপনি জিনিসপত্র দিয়ে আপনার গাড়িটা নিয়ে পোলিং স্টেশন পর্যন্ত যেতে পারেন 29 তারিখ, কোনো অসুবিধা নেই। কিন্তু একটাই অসুবিধা আছে, গাড়িটা ওইখানেও রাখতে পারেন, কিন্তু গাড়িটা 200 মিটার রেডিয়াসের বাইরে রাখতে হয়। 200 মিটার রেডিয়াসের ভেতরে স্যানিটাইজড এরিয়া আমরা বলি পোলিং স্টেশনের, ওইখানে কোনো গাড়ি ঢুকতে অ্যালাউড নেই। তো আপনি গাড়িটাকে যদি সেফলি কোথাও 200 মিটার বাইরে রাখতে পারেন, কারোর কোনো অসুবিধা নেই, হওয়ার কথা নয়, হবেও না, এটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি। আপনি আপনার গাড়ি সবসময় নিয়ে যেতে পারেন, শুধু পোলিং ডেতে মানে 30শে এপ্রিল সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনার গাড়িটা 200 মিটার রেডিয়াসের ভেতরে থাকবে না, এইটুকুই বাধা আছে, বাকি কোনো সমস্যা নেই।
অর্থাৎ যিনি প্রশ্ন করেছিলেন সঙ্গতভাবেই তার সমস্যার কথা তিনি জানিয়েছেন। আশা করি তার সমস্যার সমাধানের উপায়ও স্যার আপনাদেরকে জানিয়েছেন। আমি পরের ফোনে যাচ্ছি। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলুন। নমস্কার, আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ, আমি একটা থিওরিটিক্যাল প্রবাবিলিটির কথা একটা প্রশ্ন করছি, যেটা বাস্তবে কতটা সম্ভব হয় না, কিন্তু থিওরিটিক্যালি এরকম একটা সম্ভাবনা হতে পারে। আপনি একটু জোরে আপনার প্রশ্নটা অবশ্যই করুন। হ্যাঁ, সেটা হচ্ছে যদি কোনো জায়গায় কোনো লোকসভা কেন্দ্রে যদি কোনো দুই প্রার্থীর মধ্যে ভোট সংখ্যা সমান হয়, সর্বোচ্চ ভোট সংখ্যা সমান হয়, সেই ক্ষেত্রে কোন প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করা হবে? দিস ইজ নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যদি এখন যে এই বছরে আমরা দিতে পারছি কোনো প্রার্থীকে পছন্দ না হলে আমরা না অপছন্দের একটা বাটন আছে, তো কোন লোকসভা কেন্দ্রে যদি সেই বাটনে সর্বোচ্চ ভোট পড়ে, সেই ক্ষেত্রে সেই লোকসভা কেন্দ্রে কাকে জয়ী বলে ঘোষণা করা হবে বা কি পদ্ধতি গ্রহণ করা হবে? অবশ্যই অবশ্যই আপনার এই দুটি প্রশ্নের উত্তর আপনি টিভি সেটে সাউন্ড একটু বাড়িয়ে দিন, অবশ্যই পাবেন। একেবারেই আইনগত একটি দিক যে টোটাল প্রসিডিওরটার একদম শেষ প্রান্তে গিয়ে যখন জয়ী হতে চলেছে কেউ, সেই অবস্থায় তো সেই মুহূর্তে যদি ক্যান্ডিডেট ভোট ইকুয়াল হয়ে যায়, এটা প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যদি নোটা এই ভোটের সংখ্যাটা সর্বোচ্চ হয়, সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ অবশ্যই করে আমরা দেখেছি ছোট ভোট যেগুলো পঞ্চায়েত ভোট বা পৌরসভা ভোট, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা বোধহয় ঘটেও। লোকসভা ভোটের ক্ষেত্রে এই ধরনের ইনস্ট্যান্সেস খুব কম, কিন্তু ছোটখাটো ভোটের ক্ষেত্রে তো অবশ্যই ঘটে থাকে। সেটা তার প্রথম প্রশ্ন, যে ক্যান্ডিডেটসরা যদি ইকুয়াল অ্যামাউন্ট ভোট পান সেক্ষেত্রে কি করণীয়, এবং অবশ্যই করে তারপর নোটা যদি সবচেয়ে বেশি ভোট হয়। যিনি এই প্রশ্নটা করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই। খুব নিশ্চয়ই তিনি আইন কানুন নিয়ে, ইলেকশনের আইন কানুন নিয়ে একটু চর্চা করেন। ওনার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি কোনো পার্লামেন্ট সিটে যেখানে অনেক ভোটার থাকে, 12 লক্ষ 15 লক্ষ এরকম ভোটার থাকে, দুটো প্রার্থী যদি সমান ভোট পেয়ে যায় তাহলে তাকে জয়ী ঘোষণা করা হবে। তার একটা প্রক্রিয়া আছে। ভারতবর্ষের এই ইলেকশনের ইতিহাসে এরকম একবার ঘটেছে, ঘটেনি তা নয়, আমি কোথায় ঘটেছে সেটা এখানে চর্চা করতে চাই না, কিন্তু এইরকম যদি ঘটে যায় তাহলে তার একটা প্রক্রিয়া আইনে আছে, বলা হয়েছে ড্র অফ লটস। ড্র অফ লটস তখন রিটার্নিং অফিসারকে ঠিক করতে হয় যে কিভাবে উনি এটা করবেন। এটা রিটার্নিং অফিসারকে সেই সময় পুরো ক্ষমতা দেওয়া হয়েছে কি প্রক্রিয়ায় উনি ড্র অফ লটসটা করবেন। শব্দটা হচ্ছে ড্র অফ লটস, এইভাবে করা হয়। দ্বিতীয় প্রশ্নটা ওনার ছিল সেটা হচ্ছে যে এইবার ভোটে আরো একটা বোতাম থাকবে, যে উপরের কোন ক্যান্ডিডেটকে যদি এই ভোট না দিতে চাই তাহলে নোটা বোতামটা টিপতে হয়, এবং নোটা যদি সব থেকে বেশি ভোট কাউন্টিং এর দিন পেয়ে যায় তাহলে কি হবে। আজকের দিনে বা এই ভোটে যে আইনটা রয়েছে যে নোটা একটা ভার্চুয়াল ক্যান্ডিডেট, মানে নোটাকে নমিনেশন ফাইল করতে হয় না, নোটাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হয় না, কিন্তু ওকে বোতাম টিপে ভোট দেওয়া যায়। কিন্তু নোটাতে যত ভোট পড়বে সব কটা হচ্ছে ইনভ্যালিড ভোট। এটা খেয়াল রাখবেন, নোটাতে ভোট দিলে আজকের ডেটে যে আইনটা আছে সেটা হচ্ছে ইনভ্যালিড ভোট, আর ইনভ্যালিড ভোট দিয়ে কোনোদিন জয়ী ডিক্লেয়ার বা রিজেক্ট এসব হয় না। ওই সব ভোটগুলো ইনভ্যালিড ডিক্লেয়ার হবে কাউন্টিং এর দিন। এইটাই হচ্ছে আপনার দুটো প্রশ্নের উত্তর। আশা করি আপনি আশ্বস্ত হয়েছেন। অবশ্যই করে স্যার যেটা জানাচ্ছেন যে নোটা ভোটটা যদি ইনভ্যালিডেট হয়ে যায় তাহলে তার পরবর্তী যার ভোটিং নাম্বার রয়েছে তিনি জয়ী বলে ডিক্লেয়ার হবেন। আমি পরের ফোনে যাই। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আরামবাগ থেকে বলছিলাম। হ্যাঁ, আমার এসপি সাহেবকে একটি কোশ্চেন আছে। হ্যাঁ, বলুন। গভর্নমেন্ট গেস্ট হাউসগুলিতে আমরা প্রতিবারের ন্যায় দেখতে পাই বিভিন্ন ধরনের মানুষজন এসে এখানে শেল্টার নেন। তো যদি কোনো দুষ্কৃতি সমাগম হয় আর কি, তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে যদি এসপি সাহেব একটু বলেন। ভোটের সময় অনুযায়ী, তাই তো? গভর্নমেন্ট গেস্ট হাউসে এই ধরনের কোনো বিষয় থাকলে স্যার জানাবেন। আমরা ভোট হওয়ার 48 ঘন্টা আগে আমরা এমনি একটা আছে কি যে লোক ওই এলাকার ভোটার নেই
ওই এলাকাতে থাকতে পারে না। আমরা স্পেশালি যে লজ আছে, হোটেল আছে, গেস্ট হাউস আছে, ওখানে আমাদের লাস্ট 48 আওয়ার্সে একটা ড্রাইভ চলে এবং আমরা সবকটা যে এরিয়ার ভোটার নেই তাদেরকে আমরা বের করে দিই এবং যারা থাকছে গেস্ট হাউসে থাকছে বা হোটেলে থাকছে বা লজে থাকছে তাদেরকেও আমরা চেক করি কারা আছে, কি পারপাজে ওরা আছে সেটা আমরা চেক করি। এবং যদি আপনার নলেজে এরকম কিছু আছে বা অন্য কারো নলেজে আছে কি এখানে বাইরে লোক থাকছে, আপনারা নিশ্চয়ই খবর দেবেন, থানাকে খবর দিতে পারেন এবং যারা সুপিরিয়র অফিসাররা আছে তাদেরকে খবর দিতে পারেন, আমরা নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেব। অর্থাৎ জনগণেরও দায়িত্ব রয়েছে। আপনার যদি কোনো সন্দেহজনক কিছু মনে হয়, সারা বছরই এটা পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে জানানো হয় যে আপনার যদি কিছু সন্দেহজনক মনে হয় আপনি ইনফর্ম করুন, সেক্ষেত্রে ব্যবস্থা তো অবশ্যই নেওয়া হবে। আমি পরে ফোনে যাই। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটা করুন। স্যার, আমি বলতে চাইছি নির্বাচন কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি জারি করেছেন যে ভোটের কাজে কোনো ব্যক্তি যদি কোনো রকম মৃত্যু হয়, কারো আহত হয় বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত হন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু যারা এই ভোটের জন্য বিভিন্ন মাল মেটেরিয়াল সাপ্লাই করছেন, বিজনেসম্যান, এই ধরনের মাল মেটেরিয়াল সাপ্লাই করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনায় বা কারো দ্বারা আক্রান্ত হন, তাহলে তাদের কি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা আছে কিনা একটু জানালে খুশি। আপনি টিভি সেটে আপনার উত্তরটা শুনুন, আমরা প্রশ্ন আমরা শুনতে পেয়েছি। অর্থাৎ ম্যাডাম কিছুক্ষণ আগে বলছিলেন উই আর আ টিম, ইনি এই টিমটাকে কিন্তু আরো বড় বৃহত্তর ভাবে দেখছে। ওটার প্রিসাইডিং অফিসার তো বাদ দিয়ে কেউ মাল সাপ্লাই করতে, মাল সাপ্লাই করা হচ্ছে একটা কন্ট্রাক্ট। আচ্ছা, আমরা উত্তরটা জানছি ম্যাডামের কাছ থেকে এবং স্যারের কাছ থেকে। স্যার একটু জানান যদি। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, যিনি এই প্রশ্নটা করেছেন তাকে একটু ক্লিয়ার করেই বলি। ভোটের কাজে যুক্ত মানে যাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিই, ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাকে বলি আমরা, বা আরো রিটার্নিং অফিসার যাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বা আরো অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা দিচ্ছে বিভিন্ন কাজে, তার যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু আরো কোনো যদি ঘটে যায়, তাহলে তার জন্য ক্ষতিপূরণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক করে দিয়েছে কিভাবে দেওয়া হয়। কিন্তু যাকে আমরা কোনো মাল সাপ্লাই করার অর্ডার দিয়েছি, সে তাদের কোনো কর্মচারীর যদি কিছু হয়, সেইটা এর আওতায় নেই। কারণ এইখানে বলা আছে যাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেব। অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনো একটা মানুষকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় ভোটের কাজের জন্য। মাল সাপ্লাই হচ্ছে একটা ব্যবসার ব্যাপার, সেই জন্যে ওনার ক্ষতিপূরণের দায়িত্ব, কিন্তু ওনার যে ওই কর্মচারী যার কিছু হয়েছে, ওই কর্মচারীর দায়িত্ব হচ্ছে সেই মালিকের যাকে আমরা সাপ্লাই অর্ডার দিয়েছিলাম। তবে একটা জিনিস আপনাকে বলতে পারি যে ভোট বাদ দিয়ে অন্যান্য আইন আছে, অন্যান্য কম্পেনসেশনের উপায় আছে। যদি সেই পরিবারের সাহায্য করার জন্য অন্যান্য কিছু ব্যবস্থা আছে, সেটা আজকের এখানে আলোচ্য বিষয় নয়। আপনি যদি জানতে চান বিভিন্ন আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো। তবে মাল সাপ্লাই অর্ডারের ক্ষেত্রে কর্মচারীদের কোনো সেরকম প্রভিশন এই আইনে নেই। অর্থাৎ এই আইনে সরাসরি ভাবে এই ধরনের যারা ব্যবসায়িক মানে পরিচয় পরিচিত রয়েছেন এই প্রসিডিওরটার সঙ্গে, তাদের ক্ষেত্রে স্পেসিফিক কোনো আইন নেই। অন্যান্য আইনের ক্ষেত্রে আপনি সুযোগ সুবিধা নিশ্চয়ই পেতে পারেন, সে কথা স্যার জানালেন। এবং আমার মনে হয় এটা হয়তো প্রশাসনের কাছে একটা প্রশ্ন তৈরি হলো নতুন করে ভাবার জন্য, যে আগামী দিনে এরাও হয়তো ভোটের সঙ্গে যারা ওতপ্রোতভাবে হয়তো জড়িত হয়ে পড়ছেন, তাদের জন্য হয়তো পরবর্তীকালে ভাবনা চিন্তার জায়গা তৈরি হবে। একটা সুযোগ তৈরি হলো এই ফোন কলের মাধ্যমে। আমরা পরের ফোন কলে যাচ্ছি। হ্যাঁ বলুন, কে বলছেন? একটু সরাসরি কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আপনি কথা বলুন, আমরা শুনতে পাবো। হ্যাঁ এবার বলুন। হ্যাঁ বলছি যে প্রশ্ন করবো। হ্যাঁ প্রশ্ন করুন। বলছি একটা অফিসের থেকে মানে টপ টু বটম এবং ফিনান্সিয়াল সেক্টর পুরোপুরি লোকজন নিয়ে ফিনান্সিয়াল সেক্টরটা বন্ধ হয়ে গেছে, এটা কি বলে, কি রুলের মধ্যে আছে?
অর্থাৎ আপনি বলছেন ভোটিং প্রসিডিওরের জন্য বিভিন্ন অফিসারদের সেখানে অ্যাপয়েন্ট করা হচ্ছে, সেই পাবলিক সেক্টরগুলো অফ হয়ে যাচ্ছে। এবং গোটা ব্যাংকটার থেকে, আমি একটা ব্যাংকের সিনিয়র পজিশন থেকে বলছি, গোটা ব্যাংকটার থেকে সমস্ত লোকজনকে নেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্টের প্রায় 20টা ব্রাঞ্চের মধ্যে প্রায় 12টা ব্রাঞ্চ বন্ধ করে দিতে হচ্ছে। আমরা বুঝতে পারছি। এইটা কি ধরনের? ধরুন আমি নিজে ইলেকশন প্রসেসের সঙ্গে বিগত 18 বছর যুক্ত আছি, মানে ইনফ্যাক্ট বিভিন্ন সময়, কিন্তু এরকম ভাবে কখনো নেওয়া হয়নি। আমরা বুঝতে পারছি আপনার প্রশ্ন, অবশ্যই বুঝতে পারছি। তার উত্তর অবশ্যই অতিথিরা দেবেন। আপনি শুনতে থাকুন আপনার টিভি স্ক্রিনে। আমি কি ফোনটা ধরে রাখবো না ছেড়ে দেবো? না, আপনার টিভি সেটের ভলিউমটা বাড়িয়ে নিন, আপনি উত্তর শুনতে পাবেন। তাহলে ফোনটা ছেড়ে দিচ্ছি নাকি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, উত্তর দিচ্ছেন আপনি। আমাদের ডিস্ট্রিক্টে একটা র্যাশনালাইজেশন প্রসেস হয়, যার বেসিসে আমাদের পোলিং স্টেশনটা অনেক ইনক্রিজ হয়েছে। যেটা আপনি বলেছেন কি এটা অন্য বছরে আগে হলো না, এ বছরে কেন? এখানে প্রচুর পোলিং স্টেশন ইনক্রিজ হয়েছে। শুধু ডিস্ট্রিক্ট হুগলিতে আমাদের 5150 পোলিং স্টেশন আছে। তার জন্য প্রত্যেক পোলিং স্টেশনকে আমাকে একটা প্রিসাইডিং অফিসার, একজন ফার্স্ট পোলিং, সেকেন্ড আর থার্ড পোলিং দিতে হবে। কিন্তু এটা আমি জানি কি কোনো ব্যাংক ব্রাঞ্চের সব স্টাফটা আমরা ডিপ্লয় করলাম না। অবশ্যই ওখানে টপ অফ দ্য ব্রাঞ্চ আর একজন নাইট গার্ডকে অবশ্যই ছেড়েছি। সো ইফ দের ইজ এনি স্পেসিফিক ইস্যু, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ডিস্ট্রিক্ট টোল ফ্রি নাম্বারে আপনি নিজের কমপ্লেনটা দর্জ করতে পারবেন। ইফ দের ইজ a way out, আমরা অবশ্যই করব। But we do not want to give or put anybody into any problem. But since আমি আবার বলছি এটা একটা টিম ওয়ার্ক আছে আর আমাদেরকে এই কাজটা করিয়ে দিতে হবে। There is a huge issue of deployment of polling personnel across the district. আমাকে প্রায় almost 26,000 plus পোলিং পার্সোনাল ডিপ্লয় করতে হচ্ছে এই বিভিন্ন পোলিং স্টেশনের মধ্যে। তো নিশ্চয়ই অল্প একটু প্রবলেমটা থাকতেই পারে, কিন্তু এটা অবশ্যই ঠিক আছে। এটা আমরা নিশ্চয়ই নিজের দৃষ্টির মধ্যে রেখেছি that no bank branch is shut down because of this process. And also voted deed আর next day also, because 1st May পড়ছে, এমনি ব্যাংক হলিডে আছে। 30 April is anyway going to be declared as a holiday in the district. এই ছাড়া শুধু দুটো ট্রেনিং হয়েছে, যার জন্য বিভিন্ন পোলিং পার্সোনালকে আমরা বিভিন্ন ট্রেনিং ভেন্যুজে ডেকেছি। তো দুদিনের জন্য বোধহয় এত কোনো ক্ষতিগ্রস্ত ব্যাংকিং সেক্টরকে হতে পারে না, আমার মনে হচ্ছে না। অর্থাৎ বৃহত্তম গণতন্ত্র সারা বিশ্বের, সেই বৃহত্তম গণতন্ত্রের একটা গণতান্ত্রিক পদ্ধতি তার বজায় রাখার দায়িত্ব গোটা দেশের, আমার আপনার সকলের, এবং তার জন্য হয়তো দুটো দিনের একটা সমস্যা তৈরি হচ্ছে আপনার মনে হয়েছে, এবং আপনি যদি কমপ্লেন লজ করেন, ম্যাডাম যেমন জানালেন, তারা সহানুভূতির সঙ্গে সেটাকে অবশ্যই দেখবেন যদি কোনো ওয়ে আউট খুঁজে পাওয়া যায়। পরবর্তী ফোন কলে যাই। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। বলছি যে আমি একটা প্রশ্ন করতে চাই যে গত 40 বছর ধরে আরামবাগ সাব ডিভিশনে যে ভোট হয়েছে, একটু জোরে বলবেন, একটু জোরে বলুন। এই গত 40 বছর ধরে আরামবাগ সাব ডিভিশনে যে ভোট হয়েছে তাতে সন্ত্রাসও খুব প্রকাশ পেয়েছে এবং রেকর্ড ভোটে আরামবাগ লোকসভা জিতেছে। এইবারে ওই রকম ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা, সেই জন্য কি প্রিকশন নেওয়া হয়েছে, এটা যদি এসপি সাহেব একটু দয়া করে বলেন। অবশ্যই অবশ্যই, আপনার উত্তর আপনি টিভি সেটে শুনুন। এসপি সাহেব রয়েছেন আরামবাগ, একটা বড় প্রশ্ন চিহ্ন উনি তুলেছেন এবং উনি হয়তো ওখানকারই বাসিন্দা, সেই হিসাবেই প্রশ্নটা করছেন যে আরামবাগের একটা যে ইতিহাস উনি বলছেন 40 বছরে, সেই ইতিহাসকে ঘেঁটে ওনার প্রশ্ন জেগেছে এবছর নির্বাচন কিভাবে হবে, মানে শান্তিপূর্ণ সুষ্ঠু হতে চলেছে কি? নিশ্চয়ই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই ফোরাম থেকে কি আরামবাগ কনস্টিটিউয়েন্সিতে এইবার নির্বাচন খুব শান্তি এবং ফ্রি ফেয়ার হবে। আমরা বিভিন্ন মেজার্স নিয়েছি ওখানে আপনাদের যে ভোটাররা আছে আশ্বস্ত করার জন্য। আমি ডিএম ম্যাডাম নিজেরা আমরা ওখানে অনেকবার ভিজিট করেছি। এই ছাড়া বিভিন্ন থানা যে ওসিরা আছে, বিডিওরা আছে, ওরা গ্রামে গ্রামে গিয়ে ওখানে মানুষকে আশ্বস্ত করেছে। কোনো কমপ্লেন্ট যেটা আমরা পাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে ওর উপর যে আইনগত আমাদের ব্যবস্থা আছে সেটা আমরা নিচ্ছি। এই ছাড়া আমাদের যে
প্যারামিলিটারি ফোর্স আসবে, যে অর্ধ সামরিক বাহিনী যেটা আসবে, সেটা আমরা যেটা আমাদের স্পর্শকাতর বুথগুলো থাকবে তার মধ্যে আমরা ডিপ্লয় করব। এই ছাড়া বুথের বাইরেও যেরকম আমি আগেও বললাম, আমাদের ত্রিস্তরীয় পুলিশি ব্যবস্থা থাকবে মানুষকে আশ্বস্ত করার জন্য। তো আমি এটাই বলতে পারি আজকের এই ফোরাম থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই कि আমরা আরামবাগ কনস্টিটিউয়েন্সি এজ ওয়েল এজ পুরো হুগলি জেলাতেই আমরা ফ্রি ফেয়ার এন্ড পিসফুল ইলেকশন আমরা করাতে পারবো। অবশ্যই করে জেলা পুলিশের সর্বোচ্চ আধিকারিক আপনাকে আশ্বস্ত করছেন এবছরের আরামবাগের ভোট শান্তিপূর্ণ তারা করে দেখাবেন। পরের ফোন কলে যাচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম, হ্যাঁ বলুন। আমার হলো আমার দুটো ছেলে। একটু জোরে বলবেন। আমার দুটো ছেলে এবছর নতুন ভোটার। আচ্ছা। আমার বড় ছেলে চোখে দেখতে পায় না, আচ্ছা, ঠিক আছে, প্রতিবন্ধী মানে হ্যান্ডিক্যাপ। ওর ভোটটা কিভাবে দেওয়ানো যাবে? আচ্ছা, আপনার এটাই কি প্রশ্ন? আর হ্যাঁ, এটাই। আচ্ছা, আমরা এর উত্তর অনুষ্ঠানের শুরুতে একটু আলোচনা করেছিলাম, আপনি হয়তো মিস করে গেছেন। উত্তরটা আপনি টিভি সেটে শুনুন। ম্যাডামকে একটু অনুরোধ করব, ম্যাডাম যদি একটু বলেন। অবশ্যই আপনার বড় ছেলে, আপনার ছোট ছেলে, ওর 18 বয়সের বেশি আছে, ওনাকে নিয়ে অবশ্যই যেতে পারবে। কিন্তু উনি একবার আর কাউকে অ্যাকম্পানি করতে পারবো না। আপনি পোলিং বুথে চলে গেলে ওখানে একটা ফর্ম পেয়ে যাবে, ওই ফর্মটা ফিল আপ করে অবশ্যই আপনার বড় ছেলে, ছোট ছেলে, বড় ছেলেকে নিয়ে অবশ্যই নিয়ে গিয়ে ভোট দিতে পারবেন। অর্থাৎ আপনি অনুষ্ঠানের শুরুর দিকটা হয়তো মিস করে গেছেন। আপনি জেনে রাখুন যে আপনি যদি ভোট কেন্দ্রে যান, সেখানে গিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করলে এর বিস্তারিত বিবরণ আপনি সেদিনই যেমন জানতে পারবেন। এবং অবশ্যই ম্যাডামও জানালেন যে ভোট দেওয়া সম্পর্কে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ভোটটা দেওয়া যাবে। এছাড়া আমি একটু অ্যাড করে দিই, যেটা আরো শ্রীরামপুর বললেন, আমাদের প্রতি ব্যালেট ইউনিটে যদি আপনার ছেলে ব্রেল ল্যাঙ্গুয়েজ যদি শিখে থাকে, আশা করি নিশ্চয়ই শিখেছে, আপনি ব্যবস্থা করেছেন, যেহেতু ওর চোখের একটা ডিসেবিলিটি আছে, তাহলে আমাদের ব্রেল ল্যাঙ্গুয়েজে ওইখানে স্টিকার লাগানো থাকে প্রতি ক্যান্ডিডেটের পাশে। সেইটা যদি ও ব্রেল ল্যাঙ্গুয়েজ জানে, তাহলে সেটাকে ব্যবহার করেও কিন্তু সে ভোট দিতে পারে। এটা ইলেকশন কমিশন স্পেশালি করেছে, যারা ভিজুয়ালি ডিসেবলড বা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদের জন্য এই প্রভিশনটা ওই মেশিনের মধ্যে রয়েছে ব্যালট ইউনিটে। আর যেটা আরো বললেন আরো শ্রীরামপুর, সেটা তো অলরেডি রয়েছে যে 18 বছরের ঊর্ধ্বে কম্প্যানিয়ন সঙ্গে যেতে পারে। অর্থাৎ যারা এই মুহূর্তে ফোন করছেন বিস্তীর্ণ এলাকার মানুষ, তারা তো যেমন জানতেই পারছেন, যারা ফোনের করার চেষ্টা করছেন অথচ পাচ্ছেন না, তাদেরও এই ধরনের একই ধরনের প্রশ্ন থাকতে পারে। তারাও অবগত হচ্ছেন বিষয়গুলি সম্বন্ধে। অনেক নতুন নতুন বিষয় আপনাদের সামনে আসছে। দেখি এর পরের ফোন কলে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এসপি সাহেবের কাছে যাব। আমি নিজেও একজন ভোট কর্মী হিসেবে ভোট করতে যাচ্ছি। তো ভোট কর্মীদের নিরাপত্তা, এই গোটা রাস্তাটা তারা যাচ্ছেন, ফেরত আসছেন উইথ ইভিএম ভোট হওয়ার পরে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই ধরনের ইনস্টান্সেস হয়তো খুব কম, তবুও আমি জিজ্ঞেস করবো যে ভোট কর্মীদের নিরাপত্তা এবং তাদের অ্যাসিওর করার জন্য যদি আপনি কিছু বলেন। আমাদের ভোট প্রক্রিয়ার মধ্যেই আছে, যে দিন ভোট হয় তার আগের দিন যখন পোলিং পার্টি পোলিং মেটেরিয়াল নেয়, তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে প্রত্যেক বুথের যে আর্মড গার্ড আছে সেটাকে আমরা ট্যাগ করে দিই, ওটাকে আমরা ট্যাগিং বলি। তার মানে সিভিল পোলিং পার্টি এবং পুলিশ যেটা বুথে যেটা ডিপ্লয়েড আছে তাদেরকে আমরা ওই সিভিল পোলিং পার্টির সঙ্গে যুক্ত করে দিই। ওরা একসঙ্গে যেটা P-1 ডেতে বুথে যাবে, ওখানে একসঙ্গে রাত্রে থাকবে এবং নেক্সট ডে 30 তারিখে যখন ভোট হবে, ভোট হওয়ার পরে ওরা সেম ভেহিকেলে একসঙ্গে ফিরবে। যখন অবধি ওরা ইভিএম হ্যান্ড ওভার করছে না, ওই পুলিশ পার্টি ওদের সঙ্গে সবসময় থাকবে এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। অর্থাৎ যারা ভোট কর্মী রয়েছেন তারা এটা শুনে আশ্বস্ত হবেন যে আপনাদের সঙ্গে সঙ্গে অবশ্যই করে পুলিশ প্রশাসনের কর্মীরা থাকছেন। দেখি পরের ফোন কলে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি শ্রীরামপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। ব্যাপার হচ্ছে যে নির্বাচনের যে নির্দিষ্ট টাইমেতে যে টোকেনটা দেওয়া হয়, নির্দিষ্ট টাইম যখন ওভার করে যায় যে একটা টোকেন দিয়ে দেওয়া হয় না, ওই টোকেনটা দিয়ে দেওয়ার পর আমি যদি ধরুন
10-15 মিনিট কি আধ ঘন্টা যদি ধরুন কোনো পাশে গিয়ে রেস্ট করি বা লাইনে কি আমাকে কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হবে? অর্থাৎ উনি আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আপনি টিভি সেটে আপনার উত্তরটা শুনুন। যদি এরকম দেখা যায় যে ম্যাডামের কাছে উত্তরটা একটু নিতে যাই, যে ভোট লাইনে হয়তো অনেক মানুষ রয়েছেন এবং প্রত্যেককেই টোকেন দিয়ে দেওয়া হলো, বিকেল 6টা বেজে গেল, তো সেক্ষেত্রে যারা শেষের দিকে রয়েছেন ওনার প্রশ্ন হিসাবে যে উনি কি সেখান থেকে ডিসপ্লেসমেন্ট অন্য জায়গায় যেতে পারেন না ওখানেই ওনাকে স্টে করতে হবে? ওখানে আমরা আপনাকে রিকোয়েস্ট করবো ওখানেই থাকতে হবে। যখন প্রিসাইডিং যে পোলিং অফিসার আপনাদের যে টোকেনটা দেবে পিছন থেকে ওইটা শুরু করে দেবে, আপনার হাতে ওইটা নোট করে দিয়েছেন, আপনি ওখানে থাকলে উইথাউট এনি প্রবলেম আপনি ভোট দিতে পারবেন। আমরা রিকোয়েস্ট করছি আপনি ওখানেই থাকতে। অনেক সময় যারা বয়স মানুষ আছে ওখানে যদি কিছু বসার জায়গা পেলে ওখানে বসতে পারবে, এটা আপনাদের ওইভাবে আপনি বসতে পারবেন, কিন্তু প্রিমিসেসের বাইরে আপনারা যাবো না। যদি কোনো গেট থাকলে আমরা ওই গেটটাও বন্ধ করে দেবো। যদি প্রিমিসেসের বাইরে চলে গেলে আবার ঢুকতে গেলে প্রবলেম হয়ে যাবে। সেই জন্য আমরা রিকোয়েস্ট করছি আপনাদের যদি সম্ভব হলে আপনি ওই লাইনে দাঁড়িয়ে থাকুন। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর আপনি নিশ্চয়ই পেয়েছেন। প্রশাসনের তরফ থেকে এটা আপনার কাছে আবেদন বলতে পারেন, একটা রিকোয়েস্ট বলতে পারেন যে প্রক্রিয়াটাকে সুষ্ঠু রাখার জন্য আপনি যেহেতু ভোট দিতে চান ওই কেন্দ্রে আপনি উপস্থিত থাকুন, যতটা সম্ভব তাড়াতাড়ি ভোট চলতে থাকবে এবং যতক্ষণ না ভোট শেষ হচ্ছে আপনি ওখানেই থাকুন, এটাই আবেদন আপনার কাছে। পরের ফোনে কে রয়েছেন? নমস্কার। আমি একটু আগেই ফোন করেছিলাম যে ব্যাংকের থেকে, ওখানে উত্তর দিচ্ছে যে ব্যাংকের কখনোই কোনো ব্যাংকের চিপ এবং ইয়েকে নেয়নি। আমি নিজে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের আমি দ্বিতীয় ব্যক্তি, মানে গোটা ব্যাংকটি 20টি ব্রাঞ্চ, আমার 12টা ব্রাঞ্চের সমস্ত স্টাফকে নিয়ে নিয়েছে। 12টা ব্রাঞ্চ আমার বন্ধ করে দিতে হবে, ক্লিয়ারিং ফেসিলিটি বন্ধ করে দিতে হবে, মানে 29-30 আমাকে বন্ধ রাখতে হবে। 30 তারিখ তো এমনি বন্ধ। আপনি ফোন কলে থাকুন, ম্যাডাম হয়তো উত্তর দেবেন। সেই দিনগুলো তো বোধহয় সরাসরি ছুটি ঘোষণাই হচ্ছে না, কোনো সলিউশন তো কিছু নেই। আমার তো লোকজনে আমরা অ্যাপ্লিকেশন করেছি এবং আমার চিফ এক্সিকিউটিভ একজন সিনিয়র WBCS অফিসার, তাকেও ভোটার প্রিসাইডিং অফিসার নিয়েছেন, তিনি নিজে 4 বার গেছেন। আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, লিখে দিয়েছি যে উই আর দ্য কি হোল্ডার। ব্যাংকটার 12টা ব্রাঞ্চ বন্ধ হয়ে গেছে। খেয়াল রাখুন, আমরা ডিস্ট্রিক্টের আজকে ডিএম অফিসের সঙ্গে আমরা ডেভেলপমেন্টের ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সমস্ত কিছু ডেভেলপমেন্টের সঙ্গে আছে। 12টা ব্রাঞ্চ একটা ফিনান্সিয়াল সেক্টর, আপনারা বাইরের অন্য কমার্শিয়াল ব্যাংক থেকে এরকম ভাবে লোক নেননি, কিন্তু আমাদের ব্যাংকটা পুরোপুরি অফ করে দিয়েছে। কি বলছেন? আমার রিজার্ভ ব্যাংকের লাইসেন্স আছে, আমি মানে এভরিথিং নিয়ে তো আছি। আমরা বুঝতে পারছি আপনার প্রশ্ন কোথায় রয়েছে। আমরা কোনো জায়গায় বলে কোনো এন্টারটেইন পাইনি। ব্যাপারটা ইলেকশন কমিশনের উনি যে বলছেন এখানে বললে হবে, আমি নিজে রেকর্ড আছে, আমাদের যে গেছি আমাদের তার রিসিভ কপি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি ভিজিট কপি বলছেন উনি। আচ্ছা আমরা কথা বলছি, আপনি টিভিতে আপনার উত্তরটা শুনুন। ম্যাডাম একটু আগেই উত্তরটা দিয়েছিলেন যে একটা বৃহত্তম গণতন্ত্রের একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে বজায় রাখতে গেলে হয়তো অনেক স্যাক্রিফাইসই আমাদের করতে হবে। সেক্ষেত্রে ম্যাডাম যদি আরো কিছু বলেন বা স্যার যদি বলেন। স্যার বলুন। প্রথমে আমি যিনি কল করলেন, 2 বার করেছেন, তার ব্যাংকিং সার্ভিস যে জনগণকে প্রোভাইড করতে চাইছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু তার আর একটা দিক রয়েছে, যেটা আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর একটু আগেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, যে আমাদের জেলায় 5,000 আগে 3,000 3,500 বুথ ছিল, সেজন্য লোক কম লাগতো। এখন 5,150টা বুথ হয়ে গেছে, 26,000 27,000 লোক লাগছে। সব অফিসগুলোতে, বিভিন্ন সরকারি অফিসগুলোতে, ব্যাংকগুলোতে এমনিতে কর্মচারী আস্তে আস্তে কমছে নানা কারণে। এটা একটা দিক। তো আমরাও বাধ্য হয়ে যাচ্ছি যে লোককে নিতে। আর যেটা একটা হচ্ছে যে টোটাল আমরা 4টে দিন মানে যারা স্টাফকে আমরা নিচ্ছি 4টে দিন তাদেরকে আমরা ডাকি বা বিভিন্ন কাজের জন্য। একটা হচ্ছে ভোটের দিন বা ভোটের আগের দিন, আর এইবার তো ভোটের পরের দিন যেটা আছে 1 মে, সেটা এমনিতে একটা সরকারি ছুটি, সব ব্যাংক বন্ধ থাকবে। 30 তারিখ যেহেতু ভোটের সময় ওই ছুটি ডিক্লেয়ার হয়, পেপারে খবরের কাগজ আপনি নিশ্চয়ই পড়েছেন, এবং এটা ডিক্লেয়ার হয়, এটা আইনেই আছে। এছাড়া 2টো ট্রেনিং এর দিন আমরা আপনাদেরকে ডেকেছি 3 ঘন্টার জন্য। আশা করি এইটুকু আমরা নিশ্চয়ই
এই পুরো সিস্টেমটাকে বজায় রাখার জন্য, এই পুরো সিস্টেমটাকে স্মুথলি রান করার জন্য আমরা এইটুকু স্যাক্রিফাইস করতে আমরা রাজি হব। এবং পাবলিক যারা ভোটার, যেহেতু অনেক ভোটারের ইন্টারেস্ট বা ডেমোক্রেটিক ইন্টারেস্ট এর সঙ্গে জড়িত আছে, পাবলিক যারা আবার ব্যাংকের কাস্টমারও আছেন, তারাও এই ব্যাপারটা নিশ্চয়ই বোঝেন। এবং এখন ব্যাংকিং সেক্টর আরো অন্যান্য সুযোগ সুবিধা হয়ে গেছে, টাকা তোলার সেটা এটিএম সিস্টেম রয়েছে, সেটা অবশ্যই রান করবে। তো এই পুরো জিনিসটার জন্য আমি বলছি। তবে আরেকটা জিনিস বলে দিই, যে যিনি ফোন করেছিলেন তার যদি বিশেষ কোনো প্রবলেম যদি থাকে, তাহলে আমাদের জেলা শাসকের অফিসে যদি কাউকে আপনি পাঠিয়ে দেন একটা চিঠি দিয়ে, কাকে, সেটা আমরা চেষ্টা করব যে যতটা হেল্প করা যায় আপনাদেরকে। আর একটা টোল ফ্রি নম্বর আছে, সেখানেও আপনার কমপ্লেনটা লজ করতে পারেন। ধন্যবাদ। অর্থাৎ আজকের অনুষ্ঠানের যে লক্ষ্য আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে, এবং অবশ্যই জায়গা খোলা থাকছে যে এর পরেও প্রশাসনের কর্তা ব্যক্তিরা আপনাদের এই সমস্যাগুলোর যদি আজকেই সমাধান না করতে পারেন, পরবর্তীকালেও তারা চেষ্টা করবেন। আমি এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। একটা প্রশ্ন, আজকের খবরের কাগজের একটা অংশ আমি পড়ে আপনার কাছে একটা উত্তর জানতে চাইব। খবরের কাগজের একজন চিঠি লিখছেন এবং তিনি বলছেন যে প্রতিদিন সংবাদ মাধ্যমে নির্বাচন সর্বস্ব খবরাখবর পড়ে দিনরাত লাউড স্পিকারের ঘন ঘন শব্দ দূষণে মিছিলের পিছনে দীর্ঘ যানজটে আটকে পড়ে যথেচ্ছ পোস্টার, হোর্ডিং, কাটআউট, দেওয়াল লিখন, কুৎসিত প্রদর্শনী দেখে আমি তিতিবিরক্ত। একজন প্রবীণ নাগরিক হিসাবে জানাতে দ্বিধা নেই, প্রায় 6.5 দশকের পুরনো এই গণতন্ত্রের চেহারা দেখে নির্বাচন সম্পর্কে ভিতর থেকে কোনো তাগিদ অনুভব করছি না। প্রশাসনের একদম শীর্ষ কর্তা ব্যক্তি হিসাবে আপনারা এই যে বয়স্ক মানুষ, তার যে কথা তিনি বলছেন সেটাকে ওভারকাম করেও তাকে কিভাবে উজ্জীবিত করবেন এই গণতন্ত্রের এই যে টোটাল প্রসিডিওরটা অংশগ্রহণের জন্য? আমি ওনাকে শুধু আবার রিকোয়েস্ট করতে পারি কি, লাইক সো মেনি মিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স, ওনাদের একটা ভোট তো খুব মূল্যবান। আমি জানি ওনাদের এই সময় বিভিন্ন লাউড স্পিকার, মিছিল, প্রসেশন, ওয়াল রাইটিং, ফেস্টুন, পোস্টার সব দেখে দেখে যে মনের মধ্যে যে বিচার এসেছে, যেটা উনি লিখেছেন, ওটাও একটা সাইড অফ দিস ডেমোক্রেসি, সাইড অফ দিস এন্টায়ার ইলেকশনারিং প্রসেস। কিন্তু এই উল্টো তরফ আরেকটা জিনিস আছে, দ্যাট ইট ইজ অনলি যখন আমরা উই অ্যাজ এন ইন্ডিয়ান সিটিজেন নিজে ডেমোক্রেটিক রাইটটা একটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ হিসাবে ভোট বুথে গিয়ে নিজের রাইটটা এক্সারসাইজ করবো না, we are not doing our duty as an Indian citizen. So that is the other side of that coin. And in a democracy, এই সবটাই মিলে চলে একটা unity among diversity. So like this is a diversity of opinion, a different way of looking at electioneering process. এটাই বলতে পারি that we respect his values, respect his thoughts, but we urge him, আর আমরা পুরো টিম তরফ থেকে ওনাদের মতো বিভিন্ন ভোটারসে, যেটা হুগলি জেলা বা অন্য জেলা যারা আমরা আমাদের প্রোগ্রামটা শুনছে বা দেখতে পাচ্ছেন, তাদেরকে আমাদের অনুরোধ কি আপনারা অবশ্যই 30 এপ্রিলে এসে এই দিস গ্র্যান্ড সেলিব্রেশন অফ ডেমোক্রেসি এর মধ্যে, এই ফেজের মধ্যে এসে নিজের ভ্যালুয়েবল ভোটটা অবশ্যই নিজের ভোট কেন্দ্রে গিয়ে দেবেন। আমরা অনুষ্ঠানের শেষে কথাই বলতে পারি যে আগামী 30 তারিখ একটা উৎসব আমাদের জেলায়, এবং সেই উৎসবে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা আপনাদের কাছে সেই আবেদনই রাখেন এবং আপনাদের প্রশ্নের যাবতীয় উত্তর দিলেন। এই মুহূর্তে আমি অনুষ্ঠানের শুরুতেও যেমন বলেছিলাম যে হুগলি জেলার সবচেয়ে সুরক্ষিত মানুষ বোধহয় আমি এখন, কারণ আমার চারপাশে যারা রয়েছেন তারাই আমাদেরকে রোজ নিশ্চিন্ত করেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি এডিএম এলআর আয়েশা রানী মহাশয়াকে, যিনি শ্রীরামপুরের রিটার্নিং অফিসার। উপস্থিত ছিলেন আরামবাগের রিটার্নিং অফিসার, যিনি এডিএম ডেভেলপমেন্ট, শ্রী আবিদ হোসেন মহাশয়, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। রয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি হুগলি জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী সুনীল চৌধুরী মহাশয়, তাকে অনুষ্ঠানের এই এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই করে আগের দিনও যিনি বহুক্ষণ সময় আপনাদের জন্য এখানে উপস্থিত ছিলেন এবং আজকেও রইলেন আমাদের মাননীয় জেলা শাসক শ্রীমতী মনমিত নন্দা মহাশয়, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই করে আপনাদেরকে যারা ফোন কলে আমাদের সঙ্গে যুক্ত হলেন এবং যারা এই অনুষ্ঠান দেখলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে
ইন এএমবিসির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।